হাসনাবাদের খারিজি মাদ্রাসায় উত্তরপ্রদেশ এটিএস অনুপ্রবেশ যোগে নজরে বেআইনি ফান্ডিং। হাসনাবাদের রামেশ্বরপুরে খারিজি মাদ্রাসায় উত্তরপ্রদেশ এটিএস কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এতিমখানায় হানা। নজরে মাদ্রাসায় জড়িত তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতেও উত্তরপ্রদেশের এটিএস। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এখনো কি চলছে তল্লাশি? দেখো, সকাল 6টায় কিন্তু অর্থাৎ উত্তরপ্রদেশের এটিএস তারা কিন্তু অর্থাৎ 4 জায়গায়, একটা সীমান্তবর্তী এলাকা হাড়োয়া 3 জায়গায় এবং হাসনাবাদের এক জায়গায় কিন্তু সেখানে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশের এটিএস কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে নিয়ে সেখানে তল্লাশি চলছে। মূলত যেটা অভিযোগ, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে যে খারিজি মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় অর্থাৎ বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ আসে এবং সেই অর্থেই কিন্তু এই মাদ্রাসাগুলো চলছে, এমনটা অভিযোগ। ফলে আব্দুল্লাহ গাজী হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায় বাড়ি। তিনি কিন্তু এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল উত্তরপ্রদেশের অর্থাৎ এটিএস এর হাতে। তারপরে জামিন পায়। আবার আজকে সকালে কিন্তু তার বাড়িতে যেমন তল্লাশি করে, সেখানে অবৈধভাবে যে অর্থাৎ বৈদেশিক অর্থ সেখানে এসছে সেটা কিন্তু একবার স্পষ্ট। ফলে সেখানেই লাগাতার ভাবে এই তল্লাশি চলছে। অন্যদিকে হাড়োয়ার 3 জায়গায় সেখানেও কিন্তু চলছে এই তল্লাশি। অর্থাৎ কালিকাপুর একটি মাদ্রাসায় চলছে, একটি হাসপাতাল এবং একটি পণ্ডিতপুর, হাড়োয়ার আরেক পণ্ডিতপুর ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু এই অর্থাৎ একেবারে এটিএস তারা কিন্তু যৌথভাবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সেখানে তল্লাশি চালাচ্ছেন। মূলত এই হাড়োয়ায় যে জায়গায় চলছে সেখানেও কিন্তু আবুল সামাদ, তার বড় জামাই আবু সালেহ, তিনিও কিন্তু উত্তরপ্রদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল বছরখানেক আগে। তিনিও জামিন পেয়েছেন। ফলে এই যে বিদেশ থেকে প্রচুর অর্থ আসে এবং সেই অর্থেই কিন্তু এই খারিজি মাদ্রাসাগুলো চলতো, তার জন্য কিন্তু তল্লাশি এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে। ফলে প্রায় না হলেও 9 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত তল্লাশি চলছে হাড়োয়া এবং হাসনাবাদ এলাকায়। ধন্যবাদ জিয়াউল। অনুপ্রবেশ সন্ত্রাসে বিদেশি ফান্ডিং, বেআইনি লেনদেনে দেশের 13 জায়গায় ইডি তল্লাশি। উত্তরপ্রদেশ এটিএস এর এফআইআর এর ভিত্তিতেই তদন্ত করছে ইডি। সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি রোহিঙ্গাদের অনুপ্রবেশ আর দেশে ঢোকার পর অনুপ্রবেশকারীদের নথি বানাতে সাহায্য করা হতো। বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের গা ঢাকা দিতে সাহায্য করত সিন্ডিকেট। অনুপ্রবেশ সিন্ডিকেট চালাতে বিদেশ থেকে বিপুল অর্থ আসতো। খারিজি মাদ্রাসা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিদেশি টাকা আসতো। কথা বলবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, অত্যন্ত উদ্বেগের এই খবর, কি জানা যাচ্ছে, কিভাবে এই বিদেশি টাকা আসতো? একেবারে যেটা জানা যাচ্ছে, মাদ্রাসা বা কিংবা যে এনজিও গুলো রয়েছে, বেশ কিছু এনজিও দেখিয়ে বা হাসপাতাল দেখিয়ে সমাজসেবী কাজের নাম করে কোটি কোটি টাকা তারা অ্যাকাউন্টে ঢোকাতো। এবং এর আগেই 2024 সালে উত্তরপ্রদেশের এটিএস এই আব্দুল গাজী এবং আরো একজনকে গ্রেফতার করে এই বিষয়কে কেন্দ্র করেই। কারণ তদন্তকারীদের কাছে তথ্য ছিল যে এই ধরনের টাকা টেরার ফান্ড করার জন্যই কিন্তু কোটি কোটি টাকা বিদেশ থেকে লগ্নি করা হতো। সেক্ষেত্রে কারা এই টাকা পাঠাতো, এবং শুধু একটি অ্যাকাউন্টে না, বহু অ্যাকাউন্ট ক্যানাডা রয়েছে, বিশেষ করে মাদ্রাসা এবং এই ধরনের যে এনজিও গুলি রয়েছে সেই এনজিও গুলির অ্যাকাউন্টেই নির্দিষ্টভাবে টাকা পাঠানো হতো। এই টাকার উৎস কি এবং আরো কোন কোন অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এই তদন্ত করতেই কিন্তু ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 13টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং রাজ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা এবং মুর্শিদাবাদ সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কারণ বেশ কয়েকটি অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে, যেখানে এরকম বিপুল পরিমাণ অর্থ বহু বছর ধরে এসেছে। এবং এই সূত্র ধরেই গত 2024 সালে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের তরফ থেকে কিন্তু 2 জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতারও করা হয়েছিল। তো আমরা সূত্রটা জানতে পারছি যে কেন এই টাকা আসতো। কারণ বাংলাদেশিদেরকে ভারতে প্রবেশ করানো হতো, তারপরে কিন্তু ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়া হতো এবং সেই পরিচয়পত্র বাবদ লক্ষ লক্ষ টাকা তোলা হতো এবং সেগুলোকেই এই ধরনের যে সমাজসেবী সংস্থা বা মাদ্রাসা তার অ্যাকাউন্টে নথিভুক্ত করা হতো। কিন্তু তদন্তকারী আধিকারিকরা এটা মনে করছে যেই তো এটা বিদেশ থেকে লগ্নি করা হতো, টেরার ফান্ডে যোগ রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম স্লিপার সেল এখানে রয়েছে কিনা, এই ফান্ডিং গুলো কারা করতো এবং এর থেকে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা, এই বিষয়গুলো যেমন এটিএস এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট খতিয়ে দেখছে আদতে কোনখান থেকে এই টাকা আসতো, আরো এরকম কতগুলো অ্যাকাউন্ট রয়েছে যেখানে এই টাকা গেছে এবং এই টাকার পেছনে মূল উৎস কি ছিল, বা কোন রকম ভাবে কোনো টেররিস্ট সংস্থা দ্বারা এই টাকা পাঠানো হতো কিনা, এই একাধিক বিষয় কিন্তু স্ক্যানারে রয়েছে। এই কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
একদমই বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশে বড়সড় আন্তর্জাতিক চক্রের যোগের অভিযোগে দেশ জুড়ে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উত্তরপ্রদেশ এটিএস এর দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই তদন্ত শুরু করে ইডি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অমিত সিং, উত্তরপ্রদেশের প্রতিনিধি। অমিত, এই যে উত্তরপ্রদেশ এটিএস যে এফআইআর দায়ের করেছে সেখানে কি অভিযোগ করা হয়েছে? उत्तर प्रदेश एटीएस इलिगल फंडिंग कैसे मदरसा इलिगल फंडिंग যা মাদ্রাসার মধ্যে হচ্ছে তার উপর লাগাতার ইনভেস্টিগেশন করছে। আর ইনভেস্টিগেশন অনেক সময় থেকে চলছিল, लेकिन ম্যাটার কোর্টে পৌঁছে গেছিল। তারপর কোর্ট में ইনভেস্টিগেশন पर स्टे লাগিয়ে দিয়েছিল, लेकिन 2 সপ্তাহ পিছে কোর্ট में আবার ইনভেস্টিগেশন চালু করার জন্য বললো। তারপর যখন আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ইউপিএসসি সেই ইনভেস্টিগেশনকে আগে বাড়াচ্ছে, তখন দেখা গেলো কি ইন্দো নেপাল বর্ডার থেকে ইন্দো নেপাল বর্ডারে যেমন মাদ্রাসাগুলোকে ইলিগাল ফান্ডিং হচ্ছিল ও বিদেশ থেকে, ওই ফান্ডিং এর তার পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনা থেকে জুড়ে আছে। এই কেসে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট মানি लॉन्ड्रिंग केसे लिए भी इन्वेस्टिगेशन लगातार করছে। আর यूपी एपीएस सोर्स के मुताबिक कि बहुत जल्द बड़ा खुलासा इस पर हो सकता है, और बहुत जल्द बड़ा खुलासा हो सकता है, क्योंकि जिस तरीके से पैसा विदेश से मदरसा में लाया जा रहा था और उसके बाद उन पैसों का इस्तेमाल गलत कामों के लिए, देश विरोधी गतिविधियों के लिए इस्तेमाल किया जा रहा था। इस वजह से इस पूरे मामले में अमित, अब तक जांच में क्या क्या अहम सुराग मिले हैं? देखिए, जांच में बहुत कुछ अहम सुराग मिले हैं। यही वजह है कि उत्तर प्रदेश में कई ऐसे बुलडोजर एक्शन मदरसा पर देखने को मिला है, और इसके अलावा कई मौलाना जिनके अकाउंट्स में पैसे आए हैं वो कुछ बता नहीं पाए कि आखिरकार वो पैसे कहाँ से आए। वो एक केवल रसीद दिखा रहे थे, रसीद में भी जो नाम लिखा हुआ था उन लोगों का पता नहीं लग पाया। उसके बाद जैसे जैसे इन्वेस्टिगेशन ये आगे बढ़ा तो इंडो नेपाल बॉर्डर पे जो उत्तर प्रदेश के इलाके हैं, बहराइच हो, श्रावस्ती हो, उसके बाद बिहार के जो इलाके हैं, और फिर उसी के तार पश्चिम बंगाल से भी जुड़ गए, और यही वजह है कि उत्तर प्रदेश एटीएस पश्चिम बंगाल भी पहुंच गई। हाँ, बहुत शुक्रिया। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমিত সিং এর সঙ্গে। আমরা একটু এই খারিজি মাদ্রাসা বোঝার চেষ্টা করব, কত ধরনের মাদ্রাসা রয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখব পশ্চিমবঙ্গে মূলত 2 ধরনের স্বীকৃত মাদ্রাসা রয়েছে। একটি সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা, যার সবকিছুই সরকার দ্বারা নিয়ন্ত্রিত। রাজ্যে এই ধরনের সরকার দ্বারা নিয়ন্ত্রিত মাদ্রাসা রয়েছে 614টি। আর দ্বিতীয়টি হচ্ছে সরকারি অনুমোদন প্রাপ্ত কিন্তু অনুদান পায় না, এমন মাদ্রাসার সংখ্যা 236। এর বাইরেও রাজ্যে অসংখ্য মাদ্রাসা রয়েছে যেগুলির কোনো সরকারি অনুমোদন নেই। এগুলোকেই বলা হয় খারিজি মাদ্রাসা। 12টি জেলায় এরকম অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা প্রায় 600। এই খারিজি মাদ্রাসা নিয়েই বারবার বিতর্ক। বাম আমলে যে 614টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল সেটা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসার সিলেবাস একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের মতো। এটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত। গোটা 15 বছরের তৃণমূল আমলে একটাও অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা তৈরি হয়নি। 614টা যে মাদ্রাসা বললাম, এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পন্ন সরকারি অনুমোদিত অনুদানপ্রাপ্ত। মিটে গেল। তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে, সেই সংখ্যা হচ্ছে 7000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা, কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। ক্ষমতায় আসার আগে বিজেপি বারবারই অভিযোগ করেছে যে তৃণমূল জামানায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে অনুমোদনহীন মাদ্রাসা। অনেক ক্ষেত্রে এই মাদ্রাসাগুলি জাতীয় নিরাপত্তার কাছে উদ্বেগের হয়ে উঠছে বলেও দাবি করেছে পদ্ম শিবির। পালা বদলের পর এবার বিজেপি সরকারের স্ক্যানারে এই সব অনুমোদনহীন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। সূত্রের খবর, রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের নজরে 12টি জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নের। সরকারের ঠিক করে দেওয়া সিলেবাসে কি খারিজি মাদ্রাসাগুলিতে পড়াশোনা আদৌ হচ্ছে?
সরকারি প্রকল্পের সুবিধা কি খারিজি মাদ্রাসাগুলোতে দেওয়া হচ্ছে? কি আপডেট জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই যে কমিটি তৈরি করা হয়েছিল 12টি জেলাকে ধরে, সেই কমিটি ইতিমধ্যেই তার রিপোর্ট প্রায় প্রস্তুত করে ফেলেছে এবং সমীক্ষা করার কাজও প্রায় শেষ করে ফেলেছে বলেই নবান্ন সূত্রে খবর। তুমি জানো যে 12টি জেলার জন্য এই কমিটি তৈরি করা হয়েছিল মূলত খারিজি মাদ্রাসাগুলি পরিদর্শনের জন্য, এবং দেখা গেছে যে কমিটি তৈরি করা হয়েছিল তাদেরকে বলা হয়েছিল 15ই জুলাইয়ের মধ্যেই এই সমীক্ষার কাজ শেষ করতে। ইতিমধ্যেই তারা সমীক্ষার কাজ শেষ করেছে, 21শে জুলাইয়ের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। সূত্রের খবর, সেই রিপোর্ট রাজ্যের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও পাঠানো হতে পারে। তার কারণ মূলত রাজ্যের কার্যক্রম এই খারিজি মাদ্রাসাগুলির পড়ুয়াদের পড়ানো হচ্ছে নাকি, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে নাকি, তা নিয়ে মূলত এই পরিদর্শন করে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল। ইতিমধ্যেই 12টি জেলার জন্য ডাব্লিউবিসিএস পর্যায়ের আধিকারিকদের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি পরিদর্শনের কাজ প্রায় শেষ করেছে এবং মনে করা হচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই এই রিপোর্ট জমা করতে পারে নবান্নে। ধন্যবাদ সোমরাজ। বিশেষ নজর রয়েছে সীমান্তবর্তী জেলায়। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এছাড়াও নজরে রয়েছে 2 মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি। খারিজি মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনবো আরো একবার। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আমরা তো দীর্ঘদিন ধরে এই কথাই বলে আসছি যে বহু জায়গায় খারিজি মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, র্যাডিকালাইজেশন চলছে, মৌলবাদ, ধর্মান্ধতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মনে। এই ইন্ডক্ট্রিনেশনের বিরুদ্ধে তো সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বহু যুগ আগে বলেছিলেন, তারপরে পার্টির চাপে নিজের অবস্থান বদল করেছিলেন। যদি সিপিআইএম এর সামান্যতম দায়িত্বজ্ঞান থাকতো, দেশ সম্পর্কে শ্রদ্ধাভক্তি থাকতো, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বক্তব্যটাকে গ্রহণ করাতেন। ব্লক ভোটের জন্য তিনি সেখান থেকে সরে আসতেন না। অর্থাৎ সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে। আমরা একটু অন্যরকম, আমরা সাম্প্রদায়িক, তো আমরা ব্লক ভোটের উপর নির্ভর করি না।